আসসালামু আলাইকুম বন্ধুরা। সাল ১৯৪৫, ৫ই ডিসেম্বর বিকেল ২টা ১০ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫টি টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে। এই মিশনের নাম ছিল ফ্লাইট ১৯ কি। এটি ছিল একটি ৩ ঘণ্টা ব্যাপী রুটিন প্রশিক্ষণ মিশন। বিশেষ কোনো ঘটনা নয়, তারা শুধুমাত্র নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। বিমানে মোট ১৪ জন ক্রু সদস্য ছিলেন, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট ও যুদ্ধবিশারদ। এই ৫টি বিমান ফ্লোরিডা থেকে পূর্ব দিকে উড়ে যায়। আবহাওয়া পরিষ্কার থাকলেও উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর স্কোয়াড্রন লিডার রিপোর্ট করেন যে তাদের কম্পাসে হঠাৎ সমস্যা দেখা দিয়েছে। তাদের প্রাইমারি কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। তারা ব্যাকআপ কম্পাস বের করে, কিন্তু সেটিও কাজ করছিল না। ফলে তারা তাদের প্রকৃত অবস্থান নির্ণয় করতে পারছিল না। অন্যান্য বিমানের পাইলটদের সাথে যোগাযোগ করলে দেখা যায় তাদের যন্ত্রপাতিও ঠিকমতো কাজ করছে না। স্কোয়াড্রন লিডার ছিলেন লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেইলর। কম্পাস বিকল হয়ে যাওয়ার পর রেডিও ট্রান্সমিশনে একের পর এক বিভ্রান্তিকর বার্তা পাঠানো হতে থাকে। এর মধ্যে আবহাওয়া খারাপ হতে শুরু করে। And I'm trying to find Fort Lauderdale, Florida. I'm over land but it's broken. I'm sure I'm in the Keys but I don't know how far down. And I don't know how to get to Fort Lauderdale. বিকেল ৪টা ৫৬ টেইলর ধারণা করেন যে তাদের বিমানগুলি মেক্সিকো উপসাগরের উপর দিয়ে উঠছে এবং ফ্লোরিডায় ফিরতে হলে তাদের পূর্ব দিকে উঠতে হবে। তাই তিনি বাকি বিমানগুলোকে পূর্ব দিকে উড়ানোর নির্দেশ দেন। কিন্তু বিমানের অন্যান্য ক্রু সদস্যদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করেছিলেন যে তারা ইতিমধ্যেই ফ্লোরিডার পূর্ব দিকে রয়েছেন এবং ফিরতে পশ্চিম দিকে উঠতে হবে। এই নির্দেশ দেওয়ার পরপরই অন্য একটি বিমান থেকে রেডিও ট্রান্সমিশনে জানানো হয় যে কিছু ক্রু সদস্য বিশ্বাস করেছিলেন ফ্লোরিডায় ফিরতে হলে তাদের পশ্চিম দিকে উঠতে হবে। কিন্তু আবহাওয়া ক্রমশই ভয়াবহ রূপ নিতে থাকে। শীঘ্রই সূর্যাস্ত হয় আর তারপর নেমে আসে অন্ধকার রাত। ধারণা করা হয় এই সময়ে বিমানগুলি প্রকৃতপক্ষে ফ্লোরিডার পূর্ব দিকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। সন্ধ্যা ৭টা ৪ টেইলরের কাছ থেকে সর্বশেষ রেডিও বার্তা পাওয়া যায়। All planes close up tight. We'll have to ditch unless landfall. We all go down together. এরপরই ৫টি বিমানই চিরতরে নিখোঁজ হয়ে যায়। আজও এই বিমানগুলির কোনো সন্ধান মেলেনি। তারা কোথায় গেল, তাদের কি হয়েছিল? ফ্লাইট ১৯ নিখোঁজ হওয়ার পর ১৩ জন ক্রু সদস্য নিয়ে একটি সার্চ অ্যান্ড রেস্কিউ মেরিনার কি বিমান উড্ডয়ন করে। তাদের মিশন ছিল ফ্লাইট ১৯ এর সন্ধান করা। কিন্তু খোঁজার সময় তারাও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। প্রথমে ফ্লাইট ১৯ এর ১৪ জন মানুষ, তারপর মেরিনার বিমানের ১৩ জন, সবাই হারিয়ে যায় ইতিহাসের গহ্বরে। এই ঘটনার পর কয়েকদিন ধরে ব্যাপক আকাশ ও সমুদ্র অনুসন্ধান অভিযান চালানো হয়। সেই সময়ের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযানগুলির মধ্যে একটি, যার লক্ষ্য ছিল এই দুটি ফ্লাইটের সন্ধান করা। কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। কোনো ব্যক্তির দেহ কিংবা বিমানের কোনো অংশ কিছুই পাওয়া যায়নি। সবকিছুই যেন রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। মজার বিষয় হলো, যেই এলাকায় এই দুটি বিমান নিখোঁজ হয়েছিল, আজ আমরা সেই এলাকাটিকে কি বারমুডা ট্রায়াঙ্গেল কি নামে চিনি। Over the past 50 years, 3,000 ships and 100 planes have gone missing in a mysterious stretch of water in the Atlantic Ocean. Ships have gone missing, planes have gone missing. Known as the Devil's Triangle. A source of intrigue, legend, and fear. This is the Bermuda Triangle. এটাই বারমুডা ট্রায়াঙ্গেল কি। বারমুডা ট্রায়াঙ্গেলকে সমুদ্রের একটি অত্যন্ত রহস্যময় অঞ্চল বলা হয়। সেখানে ১০০টিরও বেশি বিমান ও জাহাজ নিখোঁজ হয়েছে, তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং উত্তর দিকে বারমুডা দ্বীপের মধ্যে অবস্থিত। এটি এভাবে একটি ত্রিভুজাকার এলাকা গঠন করে। মোটামুটিভাবে এই অঞ্চলটি ৫ লক্ষ বর্গমাইলেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প ৫০০ বছরেরও পুরনো। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস যখন নতুন বিশ্ব আবিষ্কারের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তিনি জানান যে এই অঞ্চলের কাছ দিয়ে যাওয়ার সময় তার কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল। আর এক রাতে যখন তিনি তার জাহাজ থেকে আকাশের দিকে তাকালেন, তিনি একটি অদ্ভুত আলো দেখতে পান। এক আজব আলো, যা দেখতে মনে হচ্ছিল আগুনের গোলক। আর তিনি সেই আগুনের গোলকটি আকাশ থেকে সমুদ্রে পড়তে দেখেন। এটাই ছিল এই রহস্যের সূত্রপাত। পরবর্তী কয়েকটি যুগে এই অঞ্চলের বিভিন্ন নাম দেওয়া হয়েছিল। আটলান্টিকের সমাধিক্ষেত্র, সমুদ্রের ধ্বংসক্ষেত্র, সার্গাসের সমাধিক্ষেত্র, এই নামগুলো ১৮ ও ১৯ শতকে ব্যবহৃত। কিন্তু কি বারমুডা ট্রায়াঙ্গেল কি নামটি প্রথম ব্যবহার করা হয় ১৯৬৪ সালে। আর্গোসি কি নামক একটি ম্যাগাজিনে ১৯৬৪ সালে ভিনসেন্ট এইচ গ্যারিসের একটি নিবন্ধ প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। এটিই ছিল প্রথমবারের মতো কি বারমুডা ট্রায়াঙ্গেল কি শব্দবন্ধের ব্যবহার। এই নিবন্ধে তিনি গত কয়েক দশক ধরে বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া অসংখ্য নিখোঁজের ঘটনাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছিলেন। তিনি এগুলোর মধ্যে একটি সংযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন, একটি রহস্য তৈরি করার প্রয়াসে। দাবি করেছিলেন যে সমুদ্রের এই অংশগুলো অদ্ভুত শক্তি কাজ করে, যার কারণে এতগুলো বিমান ও জাহাজ নিখোঁজ হয়। যদিও নিবন্ধে এর পেছনের কারণ নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু এই নিবন্ধটি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় রহস্যে পরিণত করেছিল। এতটাই জনপ্রিয় যে এ নিয়ে অসংখ্য বই লেখা হয়েছিল, অনেক চলচ্চিত্র, কম্পিউটার গেম তৈরি হয়েছিল, এমনকি বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে গানও রচিত হয়েছিল। অন্যান্য ঘটনার কথা বলতে গেলে ১৯১৮ সালে আরও একটি ভয়াবহ ঘটনা ঘটে। এটি ছিল ইউএসএস সাইক্লোপস জাহাজের ঘটনা। সেই সময়ের মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ও দ্রুতগামী জাহাজগুলির মধ্যে একটি ছিল। আমেরিকান নৌবাহিনীর জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ ছিল, বিশেষ করে যখন আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া শুরু হয়। এই জাহাজটি সৈন্য ও কয়লা পরিবহনের
খননের কাজে ব্যবহৃত হতো। 1918 সালের 4 মার্চ ইউএসএস সাইক্লপসে 306 জন মানুষ ছিল। ওয়াশিংটনের কাছে ওয়েস্ট ইন্ডিজের বাল্টিমোর শহর থেকে এই জাহাজটি ব্রাজিলের দিকে যাত্রা শুরু করে। মানুষ ছাড়াও জাহাজটি 11,000 টন ম্যাঙ্গানিজ বহন করছিল। যাত্রাটি 9 দিনে সম্পন্ন হওয়ার কথা ছিল। জাহাজের যাত্রা শুরুর সময় সবকিছু ঠিকঠাক ছিল, আবহাওয়া পরিষ্কার। যাত্রা শুরুর সময় জাহাজটি বার্তা পাঠায়, কিন্তু এই বার্তাটিই ছিল এই জাহাজের শেষ সংকেত। এরপর জাহাজটি যাত্রা শুরু করলে আর কোনো খবর পাওয়া যায়নি। এটি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় সবাই হতবাক হয়ে যায়। মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহৎ জাহাজ, এত বড় একটি জাহাজ কিভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যেতে পারে? যদি আপনি মনে করেন এই ঘটনাটি রহস্যময় ছিল, তাহলে এর চেয়েও বেশি ভয়ঙ্কর ও হৃদয়বিদারক ঘটনা হল এলেন অস্টিন ক্রু রহস্য। 1881 সালে 210 ফুট দৈর্ঘ্যের একটি জাহাজ এলেন অস্টিন ক্রু লন্ডন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করা সে সময়ের জন্য বেশ সাধারণ ঘটনা ছিল। অনেক জাহাজই এই রুটে চলাচল করত। কিন্তু পথিমধ্যে এলেন অস্টিন একটি অচিহ্নিত জাহাজের মুখোমুখি হয় বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি এলাকায়। বাইরে থেকে এই অজানা জাহাজটি সম্পূর্ণ স্বাভাবিক দেখালেও এর ভিতরে কোনো মানুষের চিহ্ন ছিল না। কোনো ক্রু, কোনো মানুষ, কেউই ছিল না জাহাজটিতে। এলেন অস্টিনের ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন জাহাজটি পরিদর্শন করার, কি ঘটেছে তা জানতে। প্রথমে তিনি তার জাহাজটিকে এই অজানা জাহাজের পাশে নিয়ে আসেন এবং 2 দিন অপেক্ষা করেন যাতে তারা দেখতে পারেন সেখানে কোনো মানুষ বা তাদের কোনো চিহ্ন আছে কিনা, কিংবা অন্য জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায় কিনা। কিন্তু 2 দিন ধরে কোনো সাড়া শোনা যায়নি। এরপর ক্যাপ্টেন অজানা জাহাজটিতে পা রাখেন। এই নতুন জাহাজটিতে প্রচুর মালপত্র ছিল এবং প্রতিটি জিনিসই যথাস্থানে ছিল যেখানে থাকার কথা। সেই সময়ে লোকেরা জলদস্যুদের আক্রমণের ভয়ে সতর্ক থাকত যারা জাহাজ লুট করতে আসত। কিন্তু এই অজানা জাহাজটিতে এমন কোনো আক্রমণের চিহ্ন ছিল না, কারণ জাহাজের সব মূল্যবান জিনিস অক্ষত অবস্থায় ছিল। এই কারণে এলেন অস্টিনের ক্যাপ্টেন তার কিছু ক্রু সদস্যকে এই জাহাজে প্রেরণের সিদ্ধান্ত নেন যাতে উভয় জাহাজ নিয়ে যাত্রা অব্যাহত রাখা যায়। প্রথম 2 দিন উভয় জাহাজই স্বাভাবিকভাবে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করে একটি ভয়াবহ ঝড় আসে। তাদের পথ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অজানা জাহাজটি আবার অদৃশ্য হয়ে যায়। ঝড় কাটার পর এলেন অস্টিনের ক্যাপ্টেন জাহাজটির খোঁজ শুরু করেন এবং দূরবীন দিয়ে কিছু দূরত্বে এটি দেখতে পান। কিন্তু কাছে পৌঁছানোর পর দেখা যায় জাহাজটিতে আবারও কোনো মানুষের সাক্ষাৎ মিলেনি। তার নিজের জাহাজ থেকে প্রেরণ করা ক্রু সদস্যরাও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা কোথায় গেল? তাদের কি হয়েছিল? আমরা জানি না, কিন্তু জাহাজটি তখনও অক্ষত ছিল। কথিত আছে এলেন অস্টিনের ক্যাপ্টেন আরেকবার জাহাজটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং জাহাজটি চালানোর জন্য আরও কিছু ক্রু সদস্য পাঠিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পর আবার একটি ঝড় আসে এবং একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এই অজানা জাহাজটি আবার বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাকে থাকা নতুন ক্রু সদস্যরাও আবার নিখোঁজ হয়ে যান। যখন এলেন অস্টিন ফিরে আসে, জাহাজের মালিক এই গল্প শুনে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে তিনি জাহাজটি একটি জার্মান কোম্পানির কাছে বিক্রি করে দেন। তারা জাহাজটির নাম পরিবর্তন করে কি মেটাকি রাখেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, মার্ক জুকারবার্গ যেমন ফেসবুকের নাম বদলে কি মেটাকি রেখেছিলেন, এই জাহাজটির নামও বদলে কি মেটাকি করা হয়। এটি কিনা এক চমকপ্রদ ও কিংবদন্তিময় গল্প। কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুরা, সম্ভবত এই ঘটনাটি শুধুমাত্র একটি গল্প, কারণ এই ঘটনাটি একটাই পুরনো যে সঠিকভাবে যাচাই করা সম্ভব। আর ঐতিহাসিকভাবে যেসব গল্প অত্যন্ত জনপ্রিয়, যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে কিন্তু সঠিকভাবে যাচাই করা যায় না, সত্যতা উদ্ঘাটন করা যায় না, সেসব গল্পকে আমরা বলি ডিজাইন। আরবান ডিজাইন কি? অনেক যুক্তিবাদী গবেষক মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলও তেমনি একটি কিংবদন্তি। বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলোর পেছনে কি রয়েছে? এর জন্য রয়েছে নানা তত্ত্ব। কিছু মানুষ এলিয়েনদের দায়ী করেন, বলেন এলিয়েনরা এসে বিমান ও জাহাজ অপহরণ করে নিয়ে গেছে। কেউ কেউ বিশ্বাস করেন সমুদ্রের নিচে একটি দানবীয় সামুদ্রিক প্রাণী রয়েছে যে এই নিখোঁজ হওয়ার পেছনে দায়ী। আবার কেউ দাবি করেন সমুদ্রের এই অংশটির ভৌত বৈশিষ্ট্য অস্বাভাবিক, যেখানে বিমান বা জাহাজ রয়েছে। এই তত্ত্বগুলো নিঃসন্দেহে আজ। তাহলে চলুন কিছুটা বৈজ্ঞানিক শোনায় এমন তত্ত্বগুলোর দিকে নজর দেওয়া যাক। একটি ব্যাখ্যা চৌম্বকত্বের উপর ভিত্তি করে। বন্ধুরা, বিশ্বাসটি হলো পৃথিবীর উত্তর মেরু এবং চৌম্বকীয় উত্তর মেরু দুটি ভিন্ন বিন্দু। অর্থাৎ যখন আপনি কম্পাসে উত্তর দিক দেখেন, কম্পাসটি আসলে চৌম্বকীয় উত্তর মেরুর দিক নির্দেশ করে। কিন্তু প্রকৃত উত্তর মেরু, ভৌগোলিক উত্তর মেরু, এর কাছাকাছি অন্য একটি স্থানে অবস্থিত। এই ছবিতে দেখতে পাচ্ছেন চৌম্বকীয় উত্তর মেরু এবং ভৌগোলিক উত্তর মেরুর মধ্যে পার্থক্য। সাধারণত মানুষ কম্পাস ব্যবহার করার সময় এই পার্থক্যটি মাথায় রাখে, যেমনটি যুগ যুগ ধরে করা হয়ে আসছে। কিন্তু পৃথিবীতে কিছু অঞ্চল রয়েছে যেখানে কম্পাস ব্যবহার করলে চৌম্বকীয় উত্তর মেরু এবং ভৌগোলিক উত্তর মেরু একই স্থানে দেখা যায়। যেসব স্থানে এমন ঘটে সেগুলোকে কি অ্যাগনিক লাইন, কুয়াগনিক লাইন্স বলা হয়। এই অ্যাগনিক লাইনগুলি সময়ের সাথে পরিবর্তিত হয়। কিন্তু গত 200 থেকে 300 বছর ধরে 0 ডিগ্রি লাইনটি বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে বা এর অভ্যন্তরে অবস্থান করছে। এটি মূলত বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এই অঞ্চলের পরবর্তী বিস্ময়কর বিষয় হল বারমুডা ট্রায়াঙ্গেলের এই অঞ্চলের সমুদ্র বেশ অগভীর। স্যাটেলাইট ম্যাপে দেখলে আপনি লক্ষ্য করবেন বাহামা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের চারপাশে ফিরোজা রঙের জলরাশি বিদ্যমান। সমুদ্রের এই অঞ্চলটি অগভীর জল নিয়ে দীর্ঘ দূরত্ব জুড়ে বিস্তৃত।
এর চারপাশের গভীর সমুদ্রকে গাঢ় নীল রঙে দেখানো হয় এবং স্যাটেলাইটের মাধ্যমে দেখলে এই অঞ্চলটি স্পষ্টভাবে চোখে পড়ে। এই কারণেই বলা হয় যে প্রাচীনকালে জাহাজগুলো এই অঞ্চলে এলে অগভীর জলের কারণে আটকে যেত। লুকানো চক হেডেন শোজ ছিল সমুদ্রতলের উঁচু অংশ যা জাহাজ থেকে দেখা যেত না। জাহাজ যখন এই অঞ্চলের উপর দিয়ে যেত তখন তারা আটকে যেত। তৃতীয় বৈশিষ্ট্য হল এই অঞ্চলে বিশ্বের সর্বোচ্চ হারিকেনের ঘটনা ঘটে। যে দেশগুলোতে হারিকেন সবচেয়ে বেশি আঘাত হানে তার তালিকায় চীন প্রথম, যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং কিউবা তৃতীয়। কিউবা এই অঞ্চলের মধ্যেই অবস্থিত। আর যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে সবচেয়ে বেশি হারিকেন হয় ফ্লোরিডা, যা এই অঞ্চলেরই অংশ। এখানে হারিকেন এবং জলস্তম্ভ ওয়াটার স্প্রাউটস প্রায় দেখা যায়। চতুর্থ ব্যাখ্যা হল কি মিথেন হাইড্রেট কি। সমুদ্রতলের নিচে মিথেন গ্যাস জমে থাকতে পারে। যদি এই গ্যাসটি সমুদ্রতল থেকে বিস্ফোরিত হয় তাহলে জলের ঘনত্ব হঠাৎ এত কমে যায় যে জাহাজ ভেসে থাকতে পারে না। এমনকি মিথেন বিস্ফোরণে সমুদ্রের গর্ত তৈরি হতে পারে, যার ফলে উপরে উড়ন্ত বিমানও দুর্ঘটনার শিকার হয়। তবে বন্ধুরা, সবচেয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা হল মানুষের ভুল এবং মিডিয়ার সেন্সেশনালিজম। বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হওয়া জাহাজ ও বিমানের সংখ্যা অন্যান্য সমুদ্রীয় অঞ্চলের তুলনায় বিশেষ বেশি না। কিন্তু মিডিয়া যেভাবে এটিকে রহস্যময় করে তুলেছে তা একে কিংবদন্তিতে পরিণত করেছে। ভাবুন তো, যদি মিডিয়া অন্য কোনো সমুদ্রীয় অঞ্চলের নিখোঁজের ঘটনাকে এভাবে উপস্থাপন করত, সেটিও রহস্যময় হয়ে। সমুদ্রের কিছু অঞ্চলে মিথেন হাইড্রেটের বিশাল স্তর রয়েছে। অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীরা ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখেছেন জলে মিথেন গ্যাসের বুদবুদ অতিরিক্ত পরিমাণে থাকলে জলের ঘনত্ব কমে যায়। ফলে জাহাজের ভাসমানতা নষ্ট হয়ে তা ডুবে যেতে পারে। এটি সেই যুক্তি যেমন জলের লবণের পরিমাণ বেড়ে গেলে ঘনত্ব বাড়ে এবং জিনিস ভাসতে সহজ হয়, যেমনটি মৃত সাগরে দেখা যায়। আমি সেখানে একটি ব্লগ করেছিলাম। সাধারণ মানুষ সমুদ্রে ডুবে গেলেও মৃত সাগরে ভাসে, কারণ সেখানে জলের ঘনত্ব বেশি। এখানেও একই ঘটনা ঘটে, কিন্তু উল্টোভাবে। জলে মিথেন থাকলে ঘনত্ব কমে। হাইপোথিসিস হল সমুদ্রতলে মিথেন বিস্ফোরণ, যাকে থিকাদা আগ্নেয়গিরি বলা হয়, ঘটলে জল থেকে মিথেন গ্যাস নির্গত হয়। কোনো জাহাজ যদি এমন সময় এই অঞ্চলের উপর দিয়ে যায় তা কোনো সতর্কতা ছাড়াই মুহূর্তে ডুবে যেতে পারে। এরপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি। এটি একটি আকর্ষণীয় ব্যাখ্যা, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের সব নিখোঁজের ঘটনায় মিথেন হাইড্রেটের সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। এটি শুধু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি সম্ভাবনা, কিন্তু কোনো নির্দিষ্ট জাহাজ নিখোঁজের কারণ হিসেবে এটিকে প্রমাণ করা সম্ভব হয়নি। পঞ্চম ব্যাখ্যাটি আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি মানবীয় মনস্তত্ত্বের সাথে সম্পর্কিত। এটিকে বলা হয় গে বাটারমাইন অফ ইফেক্ট বা গি ফ্রিকোয়েন্সি ইলিউশন গে। বাটারমাইন অফ ইফেক্ট বা ফ্রিকোয়েন্সি ইলিউশন একটি মনস্তাত্ত্বিক প্রভাব। এটি বলছে যখন আমরা কোনো বিষয়ের প্রতি মনোযোগ দিই তখন আশেপাশে সেই বিশেষটিকে বারবার দেখতে পাই। উদাহরণ হিসেবে ভাবুন, আপনার পরিবারে কেউ একটি নতুন গাড়ি কিনলে সেই গাড়ির মডেলটি কেনার পরের কয়েকদিন বা মাসে রাস্তায় ঘুরতে গিয়ে আপনি লক্ষ্য করেছিলেন যে সেই একই মডেলের গাড়ি আপনার চোখে বেশি করে পড়ছে। আপনি রাস্তায় একই মডেলের গাড়ি দেখতে পাচ্ছিলেন বারবার। মজার ব্যাপার হলো এই গাড়িগুলো আগেও রাস্তা ছিল, কিন্তু আপনি সেগুলোকে আগে লক্ষ্য করতেন না। নতুন গাড়ি কেনার পর আপনার মস্তিষ্ক সেগুলোকে ফিল্টার কি করা বন্ধ করে দেয়, ফলে সেগুলো আপনার কাছে বেশি দৃশ্যমান মনে হয়। একই ঘটনা ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এটিকে রহস্যময় হিসেবে চিহ্নিত করার পর মানুষ এই অঞ্চলে নিখোঁজ হওয়া প্রতিটি ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করে, যদিও অন্যান্য অঞ্চলে একই হারেই নিখোঁজের ঘটনা ঘটে। আপনি এমনও মনে করতে পারেন যে আপনার কেনার পর আরও বেশি মানুষ এই মডেলের গাড়ি কিনেছে। বাস্তবে রাস্তায় এই গাড়ির সংখ্যা আগের মতোই ছিল। আপনার কেনার আগেও এতগুলো ছিল, পরে একই রকম। কিন্তু আপনি নিজে গাড়িটি কিনে ফেলার কারণে এটি আপনার চোখে বেশি করে ধরা পড়তে শুরু করেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদিও এটি সত্য যে এই অঞ্চলে কিছু বড় বিমান ও জাহাজ নিখোঁজ হয়েছে, কিন্তু লক্ষ্য করলে দেখবেন বিশ্বজুড়ে সমস্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলেই এমন নিখোঁজের ঘটনা ঘটেছে যেগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের বাইরে। সাম্প্রতিক সময়ের একটি উদাহরণ হল মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370। এটি বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে নিখোঁজ হয়নি। আসল বিষয় হল বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য জনপ্রিয় হওয়ার পর মানুষ সেখানে ঘটে যাওয়া নিখোঁজের ঘটনাগুলোর দিকে বেশি নজর দিতে শুরু করে। অন্যদিকে একই রকম ঘটনা অন্য অঞ্চলে ঘটলেও সেগুলো মিডিয়া বা মানুষের আলোচনায় তেমন স্থান পায় না। এই মনস্তাত্ত্বিক প্রভাবই বারমুডা ট্রায়াঙ্গেলকে একটি রহস্যময় জোন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়, কিন্তু একই ধরনের ঘটনা যেগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের বাইরে ঘটেছে সেগুলো মানুষ তেমন পাত্তা দেয়নি। সাংবাদিক ল্যারি কুশে, যিনি বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের সমাধান বইয়ের লেখ, তিনিও এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তিনি লিখেছিলেন, যদিও প্রাথমিকভাবে কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু সময়ের সাথে সাথে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য জনপ্রিয়তা পাওয়ার পর কিছু মানুষ নিজেদের মতো করে গল্প তৈরি করতে শুরু করে। এখানে রহস্য সৃষ্টির চেষ্টা চলছিল এবং কিছু গল্প সম্পূর্ণ উদ্ভট ছিল, যেগুলো বাস্তবে কখনোই ঘটেনি। আমি আপনাকে যে এলেন অস্টিন এর গল্পটি বলেছি, সেটিকেও এমনই একটি মিথ্যা কাহিনী বলে ধরা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া জানায়, বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হওয়া বিমান বা জাহাজগুলোর ক্ষেত্রে এমন কোনো প্রমাণ নেই যে এই রহস্যময় ঘটনাগুলো সমুদ্রের অন্য কোনো অংশের তুলনায় এখানে বেশি ঘটে।
অন্যান্য সমুদ্রীয় অঞ্চলেও একই রকম রহস্যজনক নিখোঁজের ঘটনা দেখা যায়। মার্কিন কোস্ট গার্ডও বলেছে যে তারা বারমুডা ট্রায়াঙ্গেলকে কোনো বিপজ্জনক অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না। তাদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে জাহাজ ও বিমানের চলাচল অত্যন্ত বেশি হওয়ায় এই রহস্যের কিছু কারণ হতে পারে কি এই অঞ্চলে জাহাজ ও বিমানের চলাচল প্রচুর হওয়ায় এ ধরনের ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। এটির সাথে বারমুডা ট্রায়াঙ্গেলের ঘন ঘন হারিকেন ও গালফ স্ট্রিমের উপস্থিতির বিষয়টি যুক্ত করলে জাহাজগুলো মাঝে মাঝে সেখানে ডুবে যাওয়ার কারণ বোঝা কঠিন নয় কি যদি আপনি এই অঞ্চলে ঘন ঘন হারিকেন ও অগভীর জলের বিষয়টি মাথায় রাখেন তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সরল উত্তর পেয়ে যাবেন। তবে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাটি 2013 সালে WWF এর করা কি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 10টি নৌপথ তালিকায় স্থান পায়নি। সহজ ভাষায় এই রহস্যময় নিখোঁজের ঘটনাগুলোর বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে কোনো সম্পর্ক নেই। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন ক্রিস্টোফার কলম্বাস যে আগুনের গোলক সমুদ্রে পড়তে দেখেছিলেন সেটি কি ছিল? এরও একটি সহজ বৈজ্ঞানিক উত্তর আছে। বিজ্ঞানীদের মতে সেটি আসলে একটি উল্কাপিণ্ড ছিল যা কলম্বাস দেখেছিলেন।